এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফালাইছে ভাই? হাসিনা আজ হোক কাল হোক ফিরে আসবে। আপনাদেরকে তথ্য দেই, আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি। এখান থেকে 3 কিলোমিটার দূরে সচিবদের বাসভবন, সেই বাসভবনগুলোর মধ্যে ভবন 71, সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারাই প্রশ্ন করেন, এখানে থেকে আগুন ওই শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কোনো মূল্য নাই। ভিতরে যাইতে পারে, তারা এই ঘটনা ঘটাইছে। শুধু তাই না, তারা পুলিশের মুখ বন্ধ করছে, গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে, সবাই দেখে নাসি তাসির কাছে বিভিন্নভাবে ভ্যালিড বানানোর চেষ্টা করছে। একটা ফেক চিঠি বের করছে মির্জা ফখরুলের, বের করে বলতেছে মির্জা ফখরুলের বিরুদ্ধে এবং বিশেষ করে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের উপর যেই ন্যাক্কারজনক নিপীড়ন চলেছে, সেটার আসলে ভাষায় নিন্দা প্রকাশ করার কোনো ভাষা আমাদের জানা নেই। 2013 সালে কারাগারে আমার সাথে ওনার দেখা হয়েছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের বাংলাদেশের সচিবালয়ে আগুন ধরছে, এই বিস্তারিত আর কি রিপোর্ট আপনাদের কাছে বলবো আর কি, ভিডিও দেখাবো। আর চাঞ্চল্যকর তথ্য একটা আসছে যে কে সচিবালয়ে আগুন ধরাইছে, এই বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত সবকিছু আমরা প্রকাশ করবো আর কি। এই শয়তানদের এই বেঈমানদেরকে অবশ্যই শাস্তি হওয়া দরকার। কি জন্য এরা আমাদের বাংলাদেশে অনেক গ্যামজাম সৃষ্টি করার চেষ্টা করতেছে, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চিন্তা ভাবনা করতেছে। চলুন এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি স্ক্রিনে রেখে আছে। দেখেন, আপনাদেরকে তথ্য দেই, আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি। এখান থেকে 3 কিলোমিটার দূরে সচিবদের বাসভবন, সেই বাসভবনগুলোর মধ্যে ভবন 71, সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারাই প্রশ্ন করেন, এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা? 3 কিলোমিটার দূরে 2 জায়গায় আগুন লাগছে, কিন্তু আপনারা কি তথ্য পেয়েছেন? পান নাই। আবার এখানেও দেখেন 2 পাশে আগুন লাগছে, এক পাশে আগুন লাগলে আরেক পাশ থেকে নিভান যায়। 2 পাশে আগুন লাগলে কেমনি নিভাবেন বলেন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ আগুন দিয়েছে, আপনি যাইতে পারবেন? আমি যাইতে পারবো? যাইতে পারে সাধারণ মানুষ সচিবালয়ে? যেতে পারে না। যারা ভিতরে যাইতে পারে তারা এই ঘটনা ঘটাইছে। শুধু তাই না, তারা পুলিশের মুখ বন্ধ করছে, গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে, সবাই দেখেও চুপ ছিল, নীরব ছিল। আমার কথা, এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল, তারা কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো ওদেরকে নিয়ে আসেন, তাদের বক্তব্যগুলো শুনতে চাই। দেরি করছেন কেন? তাই না? এটা দেখেন, এই যে আগুন লাগছে কোথায়? আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে, তাই না? আসিফ ভাই কে? আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি। নাহিদ কে? বিপ্লবের অন্যতম প্রতিনিধি। তাদের ঘরে কেন আগুন লাগলো, অন্য ঘরে আগুন না লাগে? কারণ তারা হাসিনা সরকারের দুর্নীতিগুলোর, হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল, ফাইন্ডিংস করছিল। এই জন্য এখানে আগুন লেগে সব দিয়ে দিয়েছে। শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না? এই লাগেজে কী নিছে জানেন? এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো নিচ্ছে। এই লাগেজে তার যে অন্যায় প্রকল্পগুলো ছিল, এগুলোর গোপন ইনফরমেশন, সেগুলো সব নিচ্ছে। শেখ হাসিনা তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে লাগেজ নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল। এখন শেখ হাসিনা যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিচ্ছে, এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র? এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র, সেগুলো সে নিয়ে গেছে কেন? কারণ এগুলো ঘাটাঘাটি করলে তার এবং তার পরিবারের, শেখ রেহানার, সচিবদের জয়ের, দেখেন আইসিডি দপ্তরে কোনো সময় পূর্ণমন্ত্রী পায় নাই, খেয়াল করেছেন? সেখানে কাজ করতো কে? প্রতিমন্ত্রী। আর সেখানে শক্তিশালী কে ছিল? সজীবদের জয় উপদেষ্টা ছিল। অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে, কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই। এই বাইতুল মোকাররমে জনসমাবেশে সে কী করছিল? সাপ ঝুড়িতে করে সাপ আইনা ছাড়ে দিছিল। 16-17 জন মানুষ ওই সময় সাপের কামড়ে আহত হয়েছিল, 2 জন মারা গেছিল জায়গায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল, জনগণ ধরেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বম ফাটায়ে ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা। এই কাজ, এরকম ভয়ঙ্কর কাজের শেখ হাসিনার অনেক নজির আছে। এই আগুন দেওয়া আরও ছোট ঘটনা। সে যে পরিমাণ, দেখেন এই গণ অভ্যুত্থানের মধ্যে সহজ বিষয় ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে, পদত্যাগ করবে, শেখ হাসিনা যাবে, নির্বাচন হবে, অনেক কিছু সুন্দর ছিল। কিন্তু সে কী করলো? সবাইকে হত্যা করার প্ল্যান নিল, সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল, কত মানুষ মারা গেল। তো সে এগুলো করবেই। প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া। তাকে জনগণের হাতে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি? স্বৈরতন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করতো। আমাদের আদালত কোনোদিন কোনো বিচার করতে পারে না, আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই। ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে, তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, হাসিনা এখন নাই, হাসিনার সব পাপ, আবার হাসিনা কোনোদিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা। সুতরাং মানে কেন মব জাস্টিস হয়? এই যে বিচারগুলো হয় না, এই জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না, সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি। এই যে একটা প্রবণতা, এটা বিচারহীনতা থেকে এই প্রবণতা, এগুলো বুঝতে হবে আমাদেরকে। সচিবালয়ের আগুন আমাদেরকে, আমরা যদি এখন সচেতন না হই, আওয়ামীপন্থী যে সচিব আমলাগুলো আছে এখনও যদি না সরাই, প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল, তারা এই যে ঘুটে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই, তাদেরকে নিয়োগ দেওয়া হয় না, নিয়োগ দেওয়া হচ্ছে না, তারা ওএসডি হয়ে আছে। এই যে মানসিক হাসপাতালের একজন চিকিৎসক জুয়েল সাহেব, ওনাকে ওএসডি করা হয়েছে,
উনি এই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা করেছেন, আহতদের সেবা দিয়েছেন, ওনাকে ওএসডি করে রাখা হয়েছে। প্রতিদিন এখানে এসে এসে ঘোরে। আমি দেখে দেখে বলি যে হে রে, এই লোকটা তো আমাদের সার্ভিস দিচ্ছে, তাকে কেন চাকরি ফেরা দিচ্ছে না? চিন্তা করতে পারেন, এগুলো এই একটা অবস্থা, এগুলো ফলাফল ভোগ করবে, আরও আওয়ামী লীগের সাথে ঘর সংসার করবে, আর হলো সেই ল্যাং খাবে না, পিঁপড়া কামড় দেবে না, এটা তো হয় না। এই সচিবালয়ের ভিতরে একটা কুকুর পাওয়া গেছে। দেশের সর্বস্থান সচিবালয় 7 তলার ভিতরে ভাই কুকুর গেল কই থেকে? কুকুরটা গেল কই থেকে? সেখানে যে সার্কিট হলো, আপনাদের সিকিউরিটি গার্ডটা কি বাল ফালাইছে ভাই? আপনাদের সিকিউরিটি গার্ডটা কই? পুলিশ কই? একজন ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক চাপা দিয়ে চলে গেল। একটা রাস্তায় ফায়ার সার্ভিস দাঁড়ালে অন্য রাস্তাগুলো ব্লক করে দেওয়া হয় যেন সেখানে মানুষজন এবং কোনো আদার পাবলিক না ঢুকতে পারে। সেই জায়গায় কীভাবে একটা ট্রাক ঢুকলো, ঢুকে একটা ফায়ার সার্ভিসের কর্মীকে চাপা দিয়ে গেল যেন কাজটা আরও রিল্যাক্সে হয়, আরও ভালোভাবে আগুন ধরে, আগুন ধরার মাধ্যমে যেন সচিবালয় সব যত আকাম কুকাম করছেন সব ফাইল যেন পুড়ে যায়। সচিবালয় ভাই, আমার বাসাও 4 সাইডে 5টা 6টা সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য। এটা সামান্য বিল্ডিং, এই প্রেস ক্লাবের আশেপাশে 4-5টা সিসি ক্যামেরা আছে শুধু নিরাপত্তার জন্য। ক্যামেরা জ্বলে যেতে পারে, হার্ড ডিস্ক তার জ্বলে যেতে পারে না, হার্ড ডিস্ক তার ভিতরে থাকে না, মোবাইলের অ্যাপ থাকে। সচিবালয়ের মতো জায়গায় এটা মোবাইল দিয়ে বাইরে থেকে প্রশাসন দেখতে পারবে যে সেখানে কী হচ্ছে, সেই ফুটেজ দেখতে চাই, কোন জায়গায় আগুন লেগেছে, কে আগুন লাগিয়েছে, এর তথ্য বের করতে এখন বিকাল 5টা 6টা বাজে, 6টা পর্যন্ত সময় লাগে না, 1 ঘন্টায় সিসি ক্যামেরা টান দিলে বের হয়ে যায় কে আগুনটা লাগাইলো, কীভাবে এত বড় একটা আগুন লাগলো। যখন সামান্য একটা তারে আগুন লাগলো সাথে সাথে ফায়ার অ্যালার্ম বেজে যায়, যে কোনো একটা ছোটোখাটো জায়গায় আগুন লাগলো ফায়ার অ্যালার্ম বেজে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় সচিবালয়ে আগুন লাগছে, এখানে কি ফায়ার অ্যালার্ম বাজে নাই? তোমাদের পুলিশ কর্মকর্তারা রাতের বেলা কি সেখানে ডিউটি করে না? আচ্ছা, মনে করো তোমরা বললা যে সচিবালয়ে রাতের বেলা কেউ ডিউটি করে না, এটা আমরা মেনে নিলাম। তো রাতের বেলা যদি ডিউটি না করে, যদি সচিবালয়ে ডাকাত ঢুকে, তখন তোমরা কী করবা? আগুনের বদলে যদি ডাকাত ঢুকতো তখন তোমরা কী করতে হবে আমার বলো? যদি সেখানে আইন শৃঙ্খলা বাহিনী থাকতো, ঠিক আছে, তাহলে আগুন লাগার সাথে সাথেই ফায়ার এক্সিট যে ছোটো যে গ্যাসের বোতল আছে ওটা দিয়ে তোমরা নিভাই দিতে পারো, তল্পিটটা আগুন বাস। তোমাদের এত বড় সচিবালয়, অথচ 3টা তালায় আগুন লাগলো, যে 3টা তালায় তোমরা 3 মন্ত্রী বসো, বর্তমান 3 ধান্দাবাজ একসাথে, 3 বন্ধু একসাথে ধান্দাবাজি করে বেড়াও, 3টা একসাথে বসো, একদম সিরিয়ালে 3টা একসাথে, 3টার আগুন লাগছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে পোস্ট করে যে আমরা আওয়ামী লীগের দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলো রিপোর্ট তৈরি করেছিলাম, তাদের টাকা পয়সা সেগুলো সব মনে জলে পুড়ে গেছে, আমি ঢাকা আসছি। আরে বেটা, নাটক বাদ দে বেটা, আগুন লাগার আগে কেন এই পোস্ট করছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল তথ্য আসছে? আগুন লাগার বিরুদ্ধে কেন ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করছে? 3 মাস যখন দেশে ছিল তখন কি করছস তোরা? আগুন লাগার আগে কেন তোরা আওয়ামী লীগের প্রার্থী নেতাদের ধরে বড় বড় নেতাদের দেশ থেকে পালানোর ব্যবস্থা করে দিচ্ছিস? আপনার এই আন্দোলনের সবচেয়ে কুখ্যাত একজন খুনি আপনার ডিবি হারুন আমেরিকায় গেছে, এটা আপনারা জানেন, ইন্ডিয়া দিয়ে যায় নাই। গত 2-1.5 মাস আগের ঘটনা, ডিবি কার্যালয় থেকে শোনা কথা। গত 1.5 মাস আগে তাকে বাংলাদেশের এয়ারপোর্ট থেকে পার করে আমেরিকার পাসপোর্ট দিয়ে তিনি আমেরিকায় চলে গেছেন। কীভাবে গেল তাহলে? ডিবি হারুন কীভাবে দেশ থেকে পালালো? আওয়ামী লীগের লোকজন কীভাবে এখন পুনর্বাসন করে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটিতে, নাগরিক কমিটিতে আওয়ামী লীগের লোকজন কীভাবে ভিড় করে? আসিফ নাইদের গতকালকে যে আপনার সচিবালয়ে আগুন লেগেছে, কোন সেক্টরে আগুন লেগেছে জানেন? 7 নম্বর বিল্ডিংয়ে আগুন লেগেছে, সেটা হচ্ছে 7, 8, 9, 6 তলা হচ্ছে আসিফের কার্যালয়, 6 তলার একদম সোজা অপোজিটে হচ্ছে নাহিদের বসার রুম। এই জায়গাগুলোতে আগুন লাগলো। হ্যাঁ, এরা দেশের অনেক বিষয় তুলে ধরেছিল, এদের ফাইলগুলো পুড়ে গেছে, এই জন্য আমরা দুঃখ প্রকাশ করি যে না, দেশের সার্বভৌমত্বর জায়গা থেকে যদি কোনো আঘাত আছে আমরা একত্রে লড়াই করবো। কিন্তু আপনারা দেখেন, বিএনপি পন্থী বা বিরোধী দলীয় যেসব সচিব, যেসব আমলারা আছে, তাদের কিন্তু তারা সাইড করে তারা একটা কিংস পার্টি নামে একটা পার্টি তৈরি করছে। এই পার্টির মাধ্যমে এরা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের থেকে টাকা টুকা খেয়ে এখন বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছে। প্রোগ্রাম একাধিকবার হয়েছে। একটা প্রোগ্রামে ফুয়াদ সাহেব, তারপর সার্জিস, নাসির গেছে, বিভিন্নভাবে ভ্যালিড বানানোর চেষ্টা করছে। একটা ফেক চিঠি বের করছে মির্জা ফখরুলের, বের করে বলতেছে মির্জা ফখরুল বলছে এটা ওই জন্য। শোনেন, আমি আপনাকে বলি, আপনার হলো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কোনো মূল্য নাই, বুঝছেন? যে আওয়ামী লীগের 20 জনকে এক জায়গায় নিয়ে যান, মূল্য নাই। শেখ হাসিনা আজ হোক কাল হোক ফিরে আসবে। যেই প্রক্রিয়া চলতেছে, হ্যাঁ, এই প্রক্রিয়া যদি চলে তাহলে ফিরে আসবে। এই যে ব্যারিস্টার সুমন, সে কি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছে? করেনি, সে স্বতন্ত্র প্রার্থী। তাহলে তার মানে কি, যে আপনি ধরেন তাদের পলিসি ধরেন স্বতন্ত্র প্রার্থীদেরকে তারা হলো পুনর্বহাল করবে, নৌকা প্রার্থীদেরকে করবে না। এই যদি হয় তাহলে ব্যারিস্টার সুমন সে তো স্বতন্ত্র প্রার্থী ছিল, তাহলে নৌকার লোকদেরকে বাদ দিয়ে যারা স্বতন্ত্র ছিল তাদেরকে একটা সংসদ গড়াই দেন। সংসদ বিলিত করার প্রয়োজন ছিল না? হ্যাঁ, না হলে তো 50 জন ছিল স্বতন্ত্র, নাকি 60 জন 70 জন স্বতন্ত্র ছিল, তাদেরকে নিয়ে তারা তো নির্বাচিত ছিল। তারা যদি নির্বাচন যদি হয়, তারা তো নির্বাচিত, তাহলে তারা তো অনির্বাচিত ভালো সেই হিসেবে। হ্যাঁ, অনির্বাচিত তার কোনো ম্যান্ডেট নাই, কিন্তু স্বতন্ত্র হাসিনা নাম বলে যা নির্বাচিত সে তো কিছু তো ম্যান্ডেট ছিল, তারা রাষ্ট্র চালাইতো, তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। বেসিক্যালি এদেরকে নিজ দলে নেওয়ার একটা তৎপরতা। বিপ্লবের পরে এটা সবচেয়ে নোংরা কাজ ছিল, এরকম ঘৃণিত কাজ এভাবে ঘোষণা দিয়ে একটা প্রোগ্রাম করছে কাউন্সিলররা, সেখানে গিয়ে নুরুল হক নূর গিয়ে বক্তব্য দিচ্ছে কাউন্সিলরদের পক্ষে। তারপরে যখন কাউন্সিলর দেখলো না নূরের অত শক্তি নাই, এদেরকে দিয়ে হবে না, কাদেরকে লাগবে? এই সময়ের সবচেয়ে ভাইরাল মুখ ফুয়াদ ভাইকে লাগবে, এই সময়ের ভাইরাল মুখ হাসনাতকে লাগবে, সার্জিসকে লাগবে, নাসির আব্দুল্লাহকে লাগবে। সবাই মিলে কাউন্সিলরদেরকে দিয়ে দিল। 1 টাকা লেনদেন হয়নি, কিন্তু কেউ মনে করবে না আবার টাকা লেনদেন করে তারা এগুলো করছে।
বিনা পয়সায় একবারে তাদের পবিত্র নিয়ত, এই পবিত্র নিয়ত থেকে তারা কাউন্সিলররা অনেক বিপদে পড়ছে, কাউন্সিলররা অনেক দিন না খেয়ে আসছিল, এরা ক্ষুধার্ত, এরা মরুভূমির মধ্যে ছিল, এরা তৃষ্ণার্ত, এদেরকে উদ্ধার করতে হবে এবং কোনো টাকা পয়সার বিনিময় ছাড়া। এই যে হাসনাত, সার্জিস, নাচির, ফুয়াদ ভাই, নুরুল হক নূর, তারা এদেরকে হেল্প করতে গেছে, 1 টাকাও নেয়নি। কিন্তু আমরা একটা কথা বলি, মানে আমরা এই বাংলাদেশের মানুষের সাথে মানে বিভিন্ন উসিলায় অনেক মানুষ প্রতারণা করছে, হ্যাঁ, অনেক বিভিন্ন উসিলায়, এবং প্রত্যেকটা প্রতারকের একই কথা ছিল, আমি হলো গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমি হলো ন্যায় বিচারের জন্য লড়াই করছি, এবং বিশ্বের সকল যুদ্ধই শান্তি প্রতিষ্ঠার জন্য। বুঝছেন নি? যত যুদ্ধ হয়েছে না, যুদ্ধের স্লোগান শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ধরো ওরে, মারো ওরে। তো এখন আবার শুনতেছি হাসিনা তো বলে গেছে যে এরকম ভাবে যে দেশের জন্য মানে ভোট দরকার নাই, উন্নয়নের জন্য। এখন আবার ওই রকম করে আসতেছে যে ভোট দরকার নাই, সংস্কার প্রয়োজন। তা সংস্কারটা শুরু করছে কাউন্সিলর দিয়ে, এই আর কি। ওই যে বললাম না, শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে হবে, হ্যাঁ, ওই রকম ভাবে এই চলতেছে আর কি। শোনেন, আমি আপনাকে বলি, আপনার হলো শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ কোনো মূল্য নাই, বুঝছেন? যে আওয়ামী লীগের 20 জনকে এক জায়গায় নিয়ে যান, মূল্য নাই। শেখ হাসিনা আজ হোক কাল হোক ফিরে আসবে, ফিরে আসবে। যেই প্রক্রিয়া চলতেছে, হ্যাঁ, এই প্রক্রিয়া যদি চলে তাহলে ফিরে আসবে। এবং আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে। এই বাংলাদেশে আপনার হলো এই বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এই 3টা আপনার হলো বড় রাজনৈতিক দল, এদের শিকড় অনেক গভীরে। জামাতের 11 জনকে মনে হয় ফাঁসি দেওয়া হলো লাগাতার টানা। তারপরে এই সংগঠন আরো শক্তিশালী হয়েছে না আরো দুর্বল হয়েছে? বলেন। শক্তিশালী হয়েছে। সুতরাং আপনার হলো মানে আমি আওয়ামী লীগকে নিষিদ্ধ চাইলেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, এটা কিছু না। আমি আপনাকে বলতেছি যে আওয়ামী লীগ ফিরে আসবে আমার দোষে, বুঝছেন? আমি যদি খারাপ হই তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। হ্যাঁ, আমি একটু বলি, আমি যদি খারাপ হই তার মানে ইউনূস সাহেব যদি খারাপ কিছু করে আওয়ামী লীগ ফিরে আসবে এবং ভ্যালিড গ্রাউন্ড নিয়ে ফিরে আসবে। বিএনপি যদি খারাপ করে আওয়ামী লীগ ফিরে আসবে, ভ্যালিড গ্রাউন্ড নিয়ে ফিরে আসবে। ঠিক আছে? জামাত, তাকে কি পরিমাণ মানে মোরালিটি ধ্বংস করে তাকে ক্র্যাশ করার চেষ্টা করা হয়েছে। জামাত কেন ফিরে আসলো? কারণ জনগণের উপর নিপীড়ন হয়েছে, জামাত নিপীড়িত হয়েছে এবং জামাত নিপীড়িত জনগণের পক্ষে ছিল। বিএনপি অনেক ভুল আছে, তারপরে বিএনপিকে এত মানুষ কেন পছন্দ করে? কারণ বিএনপি যে পরিমাণ স্যাক্রিফাইস করছে, যত নেতাকর্মী, আরে ভাই 28 তারিখে 2 দিনে 28, 29, 30 এই 3 দিনে 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে ফেলছে। আর কোন দল আছে এত বড় মানে জুলুম স্বীকার করছে বলেন? পুরো জেলখানার কোনো জায়গা নাই। আরো কত পরীক্ষা দিবে এই দলগুলো, প্রত্যেকটা দল। সুতরাং এগুলো মুখরোচক কথা শুনতে ভালো লাগে। আমরা কি চাই আসলে? আমরা চাই এক্স্যাক্টলি যেই অপরাধটা করছে ওই অপরাধের জন্য ফাঁসি চাই। এতগুলো মানুষকে হত্যা করছে, আমি চাই ফাঁসি, এক্স্যাক্টলি ফাঁসি। আরাফাতকে পার করে দিল কে? ওবায়দুল কাদেরকে পার করে দিল কে? বলেন, কে পার করছে? এ ভাই, আমি পার করছি? আমি সিএনজি থেকে পার করে দিয়েছি নাকি? আমরা সন্দেহ করতে পারি যে সরকারি ট্যাগ লাগানো কোনো গাড়িতে পার করা হয়েছে, যে গাড়িকে কেউ জিজ্ঞাসা করবে না। বুঝেন বিষয়টা? বেসরকারি যে কোনো গাড়িগুলো তাকে ধরে ফেলবে, মানে আদেশ দেওয়া লাগবে না। ধরেন কুমিল্লার উপর যাচ্ছে, কুমিল্লা হাইওয়ের পুলিশ দেখলেই তাকে বলবে যে বাবা নেবে, আমি ধরছি ওবায়দুল কাদের, তাই না? তার মানে তাকে এমন একটা ব্যবস্থা নিতে হবে যে ব্যবস্থায় নিলে তাকে কেউ জিজ্ঞাসা করবে না, সেটা হতে পারে সেনাবাহিনীর গাড়ি, হতে পারে সাংবাদিকের গাড়ি, অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখায় স্টিকার লাগানো আছে এইরকম কোনো গাড়িতে পার করতে হবে। তাছাড়া যে কোনো বেসরকারি পর্যায়ে যাইতে গেলে তাকে ধরে ফেলা হতো, সাধারণ পুলিশ সদস্যরা ধরে ফেলতো। হ্যাঁ, কারণ তারা তো ওটা মানবে না, কার আদেশ কার নিষেধ মানবে না, বলবে যে কালপ্রিট পাইছে, এর জন্য আমাদের জীবন নাজেহাল হয়েছে, ধরে রে, এমন পার করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগকে অন্তত 3টা টার্ম নির্বাচন থেকে দূরে থাকার একটা পলিসি নিতে হবে। এটা কেন নিতে হবে? কয়েকটা কারণে। যে একটা রাজনৈতিক দল নাগরিকদেরকে নির্বাচন থেকে দূরে রাখছে, কোনো শাস্তি হবে না, মানে একদম কোনো শাস্তি হবে না, মানে এমনি পার পেয়ে যাবে। হ্যাঁ, এটা তো সাধারণ একটা বিষয় যে আমি যতটুকু অপরাধ করছি আমাকে অতটুকু বিচার দেন। আমি তো বলছিলাম শেখ হাসিনাকে ধরে লয়ে এসে আমাকে যতটুকু টর্চার করছিল ব্যক্তি হিসেবে তাকে ওই টর্চার করতে হবে। আমার দেশের বিরুদ্ধে এবং বিশেষ করে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের উপর যেই ন্যাক্কারজনক নিপীড়ন চলেছে, সেটার আসলে ভাষায় নিন্দা প্রকাশ করার কোনো ভাষা আমাদের জানা নেই। 2013 সালে কারাগারে আমার সাথে দেখা হয়েছিল, কোর্ট গারদে। এরপরে আর তো বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে আমরা সকলেই নিপীড়নের শিকার হয়েছি। তবে এক্ষেত্রে একটি পত্রিকার সম্পাদক হিসেবে পত্রিকার অফিস থেকে ওনাকে যেভাবে নির্যাতনের মুখে ঠেলে দেওয়া হয়েছে, এটি একটি ইতিহাসের জঘন্যতম, মনে করি এটি বর্বর নির্যাতনের একটি নিদর্শন প্রতিষ্ঠিত হয়েছে। এভাবে একটি পত্রিকাকে একটি রাষ্ট্রযন্ত্র ভয় পায়, একজন ব্যক্তিকে
তারা এতটা ভয় পায়, তার যে দৃষ্টান্ত ফেসিবাদী শেখ হাসিনা স্থাপন করেছে, আমি মনে করি মাহমুদুর রহমান সাহেবের এই ফিরে আসার মধ্য দিয়ে তিনি বিজয়ী হয়েছেন এবং ফেসিবাদ মাহমুদুর রহমানের কাছে পরাস্ত হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম এই আওয়ামী দুঃশাসনকে এবং শাহবাগকে ফেসিবাদী হিসেবে চিহ্নিত করেছে আমার দেশ। সেজন্য আজকের এই ফেসিবাদ শব্দ বাংলাদেশের প্রতিটি তরুণ এবং প্রতিটি মানুষের মুখে মুখে, এটি আমার দেশ এবং মাহমুদুর রহমান সাহেবের সবচেয়ে বড় সফলতা বলে আমি মনে করি। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমরা মনে করি যে গণমাধ্যম যে একপেশে ভূমিকা রেখে চলছিল আমার দেশের মাধ্যমে, আবার সে তার একটা ভারসাম্য ফিরে আসবে এবং আমার দেশ সকল অসঙ্গতিগুলোকে, কোনো ভয়ভীতিকে, সব ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে আমার দেশ তার সত্যের কথাগুলো বলে যাবে দেশের জন্য, মানুষের জন্য এবং ইসলামের জন্য। আমরা তো আমার দেশকে বিগত 14 বছরের অনুপস্থিতিতে মনে হয়েছে যে আমাদের কথা বলার জায়গাটা যেন অনেকটা সংকীর্ণ। আমার দেশ বাংলাদেশে ইসলামের পক্ষে, দেশের পক্ষে মুখপাত্রের ভূমিকা পালন করেছে এবং বিশেষ করে আমার দেশের সাথে আমাদের যে ঘনিষ্ঠতার একটা জায়গা, আমরা 2013 সালে যখন শাহবাগের বিরুদ্ধে শাপলার আন্দোলন নিয়ে আমরা মাঠে নামি, তো আমাদেরকে সর্বপ্রথম এ বিষয়ে অনুপ্রাণিত করেছে আমার দেশ। ফ্যাসিবাদের পদধ্বনি হিসেবে শাহবাগকে চিহ্নিত করে মূলত তিনিই প্রথম শাপলা চত্বরের জাগরণের যে মূল ভূমিকাটা বা একেবারে বিন্দু, মানে প্রথম ভূমিকাটা তিনি আমার দেশ পালন করেছে। তো সেই জায়গাটা থেকে গত 14 বছর আমরা একসাথে লড়াই করেছি, আমার দেশ লড়াই করেছে, আমরা লড়াই করেছি এবং 5ই আগস্টের বিপ্লবের পরে আমরা সেই লড়াইয়ের একটা প্রাথমিক পর্বে সফলতা পেয়েছি বলে মনে করি। এখন আবার আমরা একসাথে মাঠে কথা বলছি। সেই সময়ে আমার দেশ আজকে নতুনভাবে প্রকাশিত হলো 14 বছর পরে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং আমরা মনে করি আমাদের মুখপাত্র প্রকাশিত হলো। আমার দেশ আমাদের কথা বলবে, আমার দেশ বাংলাদেশের কথা বলবে, আমার দেশ ইসলামের কথা বলবে, এই প্রত্যাশা। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশের স্বার্থের জন্য এই বেঈমানদেরকে অবশ্যই ধরতে হবে। কি জন্য এই বেঈমানরা আমাদের বাংলাদেশে অনেক ক্ষতি করতেছে। আমাদের আজকে সচিবালয়ে আগুন ধরেছে, কাল অমুক জায়গায় ধরাবে, আমাদের গুরুত্ব নথি তথ্য সবকিছু পুড়িয়ে ফেলে দিব। আর কি এই ভিডিওর বিস্তারিত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই শয়তানকে ধরার জন্য সাহায্য করবেন। পরে যে কোনো এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।